এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই গল্পের আগের পার্টি যারা দেখোনি অবশ্যই দেখে নাও। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো গল্পে যাওয়া যাক। টাটা। বাড়ি ফিরে ছাদে উঠে গেলাম। এই সন্ধ্যাবেলায় একা বসে চাঁদ দেখার মজাটাই আলাদা। আর আপনি যদি কোনো মজা খুঁজে না পান তবে পাক্কা আপনি সিঙ্গেল। ছাদে উঠে জিমিনকে দেখতে পেলাম। জিমিন তো চাঁদ দেখতে উঠেনি, ওর চাঁদ মানে সুগাকে দেখতে উঠেছে। আমাদের ছাদ থেকে সুগার রুমের কিছুটা অংশ দেখা যায়, তবে এতে দেখেই বা লাভ কি? ও ছেলে তো সারাক্ষণ বইয়ে মুখ গুজে থাকে। সুগাকে দেখলে আমার কেমন জানি চুলকানি শুরু হয়। মনে হয় আমার শরীরে সুগা নামের অ্যালার্জি আছে। জিমিনকে কিছু বলবো করেও কিছু বললাম না। থাক, যা করার করুক। নাম থেকে আবার উঠে এলাম। কি যেন বলছে জিমিন। আমার উপস্থিতি জিমিন একটু টের পায়নি। কান পেতে শুনলাম গান গাইছে জিমিন। চাঁদ কেন আসেন আমার ঘরে? আমি জিমিনের কানে কানে বললাম, তোর চাঁদের কিছুদিন পর পরীক্ষা, তাই আর আসবেই বা কেন? কিছু কি রাখতে জানিস যে নিজে হাতে রেডে ওকে ডেকে খাওয়াবি? জিমিন প্রথমে চমকে উঠলো, তারপর মারার জন্য তেড়ে এলো। পরিস্থিতি বিপজ্জনক বুঝে আমিও দৌড় দিলাম। এই মেয়েগুলোর কাছ থেকে যতটা সম্ভব পালিয়ে যাওয়াই ভালো। কখন যে মন পাল্টায় তার ঠিক নেই। রুমে ঢুকে শান্তি হলো। যাক বাবা, পেতনিটা এখান অব্দি আসেনি। এবার পড়তে বসলাম। সকালে উঠে আবার পড়াশোনা। টিউশন তো একেবারে বন্ধ করে দিয়েছি। 1 মাস পর পরীক্ষা। তার আগে আমাকে পুরো সিলেবাস শেষ করতে হবে। কিছুদিন এভাবেই গেল। সবাই ভাবছে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। আসল খবরটা জানি মরকটগুলো। ওরা মাঝে মাঝে ঘরে চলে আসে কিনা তাই। কালকে ইয়োনো এসে খবর দিল তে নাকি আমার খবর নিচ্ছিল। একটু অবাকই হলাম। আচ্ছা, ওর কি সেদিন দশমের ঘটনা মনে আছে? কে জানে। তবে না মনে থাকাটাই স্বাভাবিক। নিজেকে আটকে রাখলাম। তের কাছে কিছুতে এখন যাওয়া যাবে না। একদম পরীক্ষার সময় দেখা হবে। আর তারপর একেবারে রেজাল্টের দিন। আজ আমাদের পরীক্ষা শুরু। প্রচন্ড টেনশন হচ্ছে। কি রকম প্রশ্ন পড়বে কে জানে। সবকিছু ঠিকঠাক করে নিয়ে মরকটগুলোর সঙ্গে বেরিয়ে পড়লাম। পৌঁছে দেখি সবাই একটু গভীরভাবে দেখছে আমায়। আসলে আমি যে এখন পড়াশোনা করছি সেটা ভাবতে পারিনি বোধহয়। এই আর কি। গিয়ে সিট খুঁজে বসে পড়লাম। মেয়েদের সিট আলাদা রুমে পড়েছে, সুতরাং তের সাথে এখন দেখা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। একদিক থেকে ব্যাপারটা ভালোই হয়েছে। ও মেয়েকে দেখতে পেলে আমার হৃৎপিণ্ডের ধুকপুকানিটা বেড়ে যায়। সুতরাং তের পাল্লায় বেশি না পড়া ভালো, না হলে পরীক্ষা আমার একেবারে গোল্লায় যাবে। প্রশ্নপত্র পেতেই তাড়াতাড়ি সব একবার করে দেখে নিলাম। আরে বাস, এই তো প্রচুর সোজা। পেছনে ফিরে একবার মরকটগুলোর দিকে তাকালাম। ওদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম তেমন একটা কমন আসেনি। তাতে কি হয়েছে? আজ ওদের কমরেড ওদেরকে বাঁচাবে। এখনো পর্যন্ত কেবল ওরাই আমায় সাহায্য করে এসেছে। এবার আমার পালা। একটা একটা করে পেজ লিখে লিখে পেছনে ট্রান্সফার করে দিলাম। কি ভাবছেন স্যাররা ধরে ফেলবে? আরে বাবা, এত বছর তো এই বিদ্যাতে পাশের মার্কস তুলেছি। তখন তো স্যারেরা জানতে পারেনি। জানতে পারলে কি আর পিঠের ছাল আস্ত থাকতো? সুতরাং এই বিষয়ে আমাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা মূর্খের কাজ। পরীক্ষা শেষ হতে বেরিয়ে এলাম। এবার সাইকেলের চটপট দৌড় দিলাম। আমি চাই না কোন তের সাথে দেখা হোক, এজন্যই পালানো ছাড়া আর কোনো গতি নেই। থেকে দেখতে সব গুলিয়ে যাবে আমার। এখনো অনেকগুলো পরীক্ষা বাকি আছে। সুতরাং সাইকেলে পো পো করে সোজা ঘরে চলে এলাম। পরের কটা দিন এইভাবে পরীক্ষা দিয়ে ফিরে এলাম। রোজ খবর পাই তেজে আমার খোঁজ করছে, কিন্তু আমার পাত্তা পাওয়া যায় না। একদম শেষ দিন ওর সাথে দেখা করব ঠিক করেছি। দেখি কি হয়। শেষ দিন পরীক্ষা দিয়ে বেরিয়ে এলাম। প্রচন্ড হালকা লাগছে আজ। আজ ইচ্ছে ছিল তের সাথে একটু দেখা করার, কিন্তু তার আগেই মরকটগুলো ঘুরতে যাওয়ার প্ল্যান বানিয়ে ফেললো। থাক, তের সাথে না হয় দেখা কাল করা যাবে। সাইকেলে
সামনে এসে দাঁড়ালোতে দেখে দেখে মরকটগুলো মাথা নিচু করে নিল। আমিও চুপ হয়ে রইলাম। তে এগিয়ে এসে কলার চেপে ধরে বলল, এই যে মরকটদের কমরেড, আমিও আপনাদের সাথে ঘুরতে যাব, বুঝলেন? চুপচাপ তে আমার সাইকেলের পিছনে বসে পড়ল। আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে আর কি করব, সাইকেলের পেডালে চাপ দিলাম। কি সুন্দর প্ল্যান করলাম, আজ একটু তাস খেলবো, বিড়িতে শুকটান দিব, তাই না? কি করতে কি হয়ে গেল। একটু পরেই সাইকেল নিয়ে নদীর বাদে গিয়ে উঠলাম। নদীর ওপারে অন্য গ্রাম, আর সামনে একটা বাঁশের সাঁকো। ওই দিকটা বেশ নির্জন। সাঁকোতে গিয়ে বসে পড়লাম। ইউনো দেখি কোত্থেকে কোল পেড়ে নিয়ে এলো। খেতে খেতে আর গল্প করতে করতে বিকেল গড়িয়ে গেল। এবার বাড়ির রাস্তা ধরলে ভালো হয়। তো এবার জিদ করলো ও সাইকেল চালাবে আর আমাকে পেছনে বসতে হবে। অবশ্যই এটা আমার কাছে নতুন কিছু নয়। মরকটগুলো একটু শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। সমস্যাটা বাঁধলো তেদের পাড়ায় ঢুকে। তেদের বাড়ির কিছুটা দূরে একটা অপরিচ্ছন্ন পুকুর আছে, আর সেদিকটা বেশ অন্ধকার। হঠাৎ সামনের কোনো গাছ থেকে পেঁচা ডেকে উঠল। ভয়ে আমি পেছন থেকে তাকে ঝাঁপড়ে জড়িয়ে ধরলাম। তে তো বিরাট ভাবে চমকে গেল, আর সেই সুযোগে সাইকেল বাবাকে নিজ গতিপথ পরিবর্তন করে সোজা গিয়ে পুকুরে ঝাঁপ দিল। তো পথে চলে ডুব দিয়ে যখন উঠে এলাম, ততক্ষণে মরকটগুলো হাসতে শুরু করেছে। তেও ডুব দিয়ে উঠে এসেছে। দুজনের গা থেকে বেশ বিশ্রী গন্ধ আসছে। ওদের হাসি দেখে রেগে গিয়ে সব মরকটদের হাত ধরে টেনে পুকুরে ফেলে দিলাম। ততক্ষণ সবার হাসি থেমেই গেছে। সাইকেলটাকে উদ্ধার করে নিয়ে উঠে এলাম। তে আমার দিকে তাকিয়ে রেগে চিৎকার করে উঠল, ভিতর ডিম কোথাকার! আমরা সবাই মুখ নিচু করে দাঁড়িয়ে রইলাম। তে গটগট করে বাড়ির দিকে পা বাড়ালো। সাইকেলে উঠতে যাব, তখনই ভেসে এলো ঘেউ ঘেউ। হায় ভগবান, এটাই কি বাকি ছিল আর? কি আর করা, সাইকেল নিয়ে মরকটগুলোর সাথে দৌড় দিলাম। বাড়ি এসে জেঠিমার হাজারটা প্রশ্নের উত্তর দিতে হলো। স্নান সেরে সবকটা মরকটগুলোকে সাথে নিয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। আজ পরীক্ষা শেষের খুশিতে জেঠিমা ভালো ভালো খাবার বানাবে বলেছিল, তাই মরকটগুলো বাড়ি চলে এসেছে। সারা সন্ধ্যা ধরে সবাই মিলে শুধু চুলকাতে থাকলাম। সব দেখে শুধু চুলকাই আর চুলকাই। সেদিন রাতে এত মজার খাবার খেয়েও শান্তি পেলাম না ওই চুলকানির জ্বালায়। রাতে আর কারো ভালো করে ঘুমিয়ে ধরলো না। সময় কাটানোর জন্য ইউনো মোবাইলে ভূতের সিনেমা চালিয়ে দিল। পরের দিন ঘুম ভাঙলো 9টায়। অন্যদিন হলে জেঠুর কেলানি খেতে হতো। কাল পরীক্ষা শেষ হওয়াতে একটু রেহাই পেলাম। ঘুম থেকে উঠে দেখি গায়ে কিসব যেন লাল লাল ফুসকুড়ি বেরিয়েছে। তাড়াতাড়ি অন্যদেরও ডেকে তুললাম। ওদেরও কি অবস্থা, পচা পুকুরে পড়ার ফলাফল এটা। একটু চুপ থেকেই সাইকেল নিয়ে দৌড় দিলাম তের পাড়ায়। তের কি অবস্থা তা তো জানতেই হবে। বাড়ির সামনে গিয়ে বেসুরে গলায় গাইলাম, এই তো এসেছি তোমারই কাছেতে। ভেতর থেকে মিষ্টি সুরে গান ভেসে এলো, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। তে আমার উপর রাগ করেছে, আর করবে নাই বা কেন না জানি। তের শরীরের এখন কি অবস্থা, তেকে দেখে তো সবাই হাসবে। ঠিকই করেছে, কেন কথা বলবে আমার সাথে? একটু সাহস দেখে চুপচাপ বসে থাকলে কি এমন ক্ষতি হতো? তে ঠিকই বলে, সত্যি আমি ভিতর ডিম। মনের দুঃখে ঘরে ফিরে এলাম। কি করলে যেতে খুশি হবে কে জানে। আচ্ছা, আয়ু তো মুখে অনেক কিছুই মাখে, ওকে জিজ্ঞেস করলে ও কিছু উপায় হয়তো বলতে পারবে। কিন্তু বিগত দিনের ও অবস্থায় চুমু খাওয়ার কথা মনে পড়তেই চুপসে গেলাম। সকাল থেকে কতবার যে তের বাড়ির সামনে গেলাম আর এলাম, জোরে জোরে চিৎকার করে গানও গাইলাম। একবার তো দারোগা বাবুর কাছে ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। পাড়ার কুকুরগুলো রক্তা দেয়নি, তবুও তের পাত্তা পাইনি। এবার মনে হয় আয়ুর সাহায্য নিতেই হবে। আয়ুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে ওর মা বলে উঠল, আয়ু উপরের ঘরে আছে। কিন্তু আমার উপরে যাওয়ার সাহস হলো না। আমি কিন্তু কিন্তু করে বলে উঠলাম, বলছি যে আন্টি, ওকে একটু নিচে আসতে বলো না। না মানে আমার গায়ে লাল লাল কি যেন হয়েছে।
কি মাখলে কমবে একটু জিজ্ঞাসা করতাম। তার জন্য আয়ুর কি দরকার রে? তুই বরং ঘরে গিয়ে হলুদ আর নিম পাতা একসঙ্গে বেটে মেখে ফেল, কমে যাবে। মনের আনন্দে আন্টির গালে একটা চুমু বসিয়ে দিলাম। আরে পাগল ছেলে দাঁড়া, তোর জেঠিমার কাছে কাঁচা হলুদ আছে কি নেই তার তো ঠিকই নেই। তুই বরং আমার কাছে বস, আমি মাখিয়ে দিচ্ছি। আরে এটা শোনাই সোহাগা, আসলে আন্টি আমায় বড্ড ভালোবাসে। হলুদটা মাখার পর আর কিছুটা একটা প্লাস্টিক নিয়ে দৌড় দিলাম। সোজা গিয়ে দাঁড়ালাম তের বাড়ির সামনে। প্লাস্টিকটা তের ব্যালকনিতে ছুড়ে দিলাম। তে, আমি আর আসবো না তোমার পাড়ায়, গাইতে গাইতে দৌড় দিলাম। ঘরে এসে স্নান সেরে খেয়ে ঘুম দিতে চাইলাম। তবে তে হলুদ মেখেছে কিনা সেই চিন্তাই আর হলো না। আচ্ছা, আজ তো তে আমার ছোঁয়া হলুদ গায়ে মাখবে, তাহলে তো এক প্রকার আমাদের গায়ে হলুদ হয়ে গেল, তাই না? উৎসাহে সাইকেলটা নিয়ে বেরিয়ে গেলাম। দেখি আমার হবু বউটার গায়ে হলুদ হলো কিনা। পাড়ায় ঢোকার আগে কুকুরগুলোর দেখা পেলাম, আর সাহস হলো না। ব্যাস এর কি, সাইকেল ঘুরিয়ে নিলাম। সন্ধ্যায় তেদের পাড়ায় ঢুকতেই দেখি সুগা একটা হাতে ব্যাগ নিয়ে হেঁটে আসছে। দৌড়ে গিয়ে ওই পচা পুকুরের ধারে লুকিয়ে পড়লাম। আজ বেটাকে আমি ছাড়বই না। ওর জন্য জিমিন রোজ ছাদে উঠে বসে থাকে, ফলে ছাদে উঠে নিরাপদে বিড়িতে শোকটান দেওয়া থেকে আমি বঞ্চিত হচ্ছি। সব দোষ ওই সুগার। সুগা আসতে আমি পেছন থেকে দিলাম এক ধাক্কা। সুগা হুমড়িকে পড়লো পুকুরে। আমি অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মজা দেখবো ভেবেছিলাম, কিন্তু তার আগে কুকুরগুলো এসে হাজির। ঘেউ ঘেউ করে উঠতে আমি মনে সুখে সুগার দুরবস্থা দেখার ইচ্ছে ত্যাগ করে দিলাম দৌড়। এই ওদের আমাকে নিয়ে কি সমস্যা কি জানে? ওখানে সুগা পড়ে আছে, জানা গিয়ে ওর কাছে ঘেউ ঘেউ কর, তা না শুধু আমার উপরে যত আক্রোশ ওদের। সকাল হতে মরকটগুলো এসে হাজির। ভালোই হয়েছে, টিফিন সেরে ঘুরতে যাওয়া যাবে। যে কটা দিন আনন্দে কাটানো যায় কাটিয়ে নি, এই আর কি। তারপর তো সে একই গাছে মার খাবো রেজাল্ট বেরোনোর পর। তারপর সে আবার আগের টানাটানি। ধুর, জীবনটাই যেন কেমন রোবটের মতো হয়ে গেছে। তার বাড়ির সামনে এসে দাঁড়ালাম। সবে গান শুরু করতে যাব, ঠিক এমন সময়তে ব্যালকনিতে এসে দাঁড়ালো। যাক, ভালোই হলো, না হলে আমার শ্বশুরে কুকুরগুলো নিজেই উপস্থিত হতো। নিচ থেকে ইশারায় তাকে জিজ্ঞাসা করলাম কি অবস্থা। তে কি বুঝলো কে জানে, কিন্তু আমাকে দাঁড়িয়ে থাকার ইশারা করে ঘরে ঢুকলো। ইয়োনোকে বললাম এরপর আমরা নদীর ধারে যাব। অনেকদিন সাগরে বসে বিড়ি খাওয়া হয়নি, কি বলিস? পেছন থেকে ওদের সাড়া পেলাম না। ঘুরে তাকালাম, দেখি কেউ নেই, তবে কুকুরগুলো উপস্থিত। গলির শেষ মাথায় মরকটগুলো দাঁড়িয়ে। আজ যে আমার কপালে কি আছে কে জানে। প্লিজ আজকে দিনটা অন্তত ছেড়ে দে। আজ আমায় তে দাঁড়িয়ে থাকতে বলেছে, আমি নিজের ইচ্ছে এখানে দাঁড়িয়ে নেই, প্লিজ। কুকুরগুলোকে কাছে আসতে দেখে তের বাড়ির ছাদে ওটার পাইপ বেয়ে দুহাত উপরে উঠে গেলাম। লাগছে হাতে খুব, আর না পেরে চিৎকার করে থেকে ডাকলাম, ও তে বাঁচাও। ধুম করে নিচে পড়ে গেলাম। ভয়ে চোখ খুলছে না, নির্গাল কুকুরগুলো কামড়ে খাবে। আমি ইনজেকশন নিতে পারবো না, কিন্তু কুকুরগুলো কামড়াচ্ছে না কেন? চোখ খুলে দেখি হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে তে। কুকুরগুলো অনেকটা দূরে, মানে এটা তের ম্যাজিক। ভাগ্যিস তের নাম ধরে চিৎকার করেছি, তাই এই যাত্রায় রক্ষা হলো। তের হাত ধরে উঠে দাঁড়ালাম। তে আমার পকেটে একটা কাগজের টুকরো ঢুকিয়ে দিয়ে চুপচাপ উপরে চলে গেল। আমি শুধু তাকিয়ে রইলাম। তে অদৃশ্য হতে সাইকেল নিয়ে নদীর ধারে চলে গেলাম। স্বাগতে পা ঝুলিয়ে বিড়ি খাচ্ছি। না না, একদম ভাববেন না যে আমার উচ্চাকাঙ্ক্ষা নেই, আলবাত আছে, কিন্তু এখন পকেটের বড্ড ঠান্ডা থাকে। সন্ধ্যা বাড়ি ফিরে এলাম। আজও মরকটগুলো আমার সাথে এসেছে। আরে আরে, আমার জন্য না, জেঠিমা বিরিয়ানি খাওয়াবে তাই এসেছে। তবে এখানে জেঠুর একটা ভালো গুণ আছে, খাওয়ানোর ব্যাপারে জেঠুর কিপটামি নেই। রাতে ছাদে বসে গল্প করছিলাম, হঠাৎই ইয়োনো নিচে দৌড়ালো। একটু পরে উঠে এলো। কি রে, হাতে ওটা কি? লাভ লেটার। কার জন্য? সুগার জন্য। ওই যে সুগার শার্ট ওর পকেটে দিয়ে দিই, তারপর কালকে দেখবি ওর মাকে কেমন ধোলাই দিবে।
আমাদের কমরেডকে জ্বালানো একেবারে বেরিয়ে যাবে। যে বাবা সেই কাজ। উফ, কালকে কথা ভেবে মনটা আনন্দে ভরে যাচ্ছে। এবার রাতে ঘুমাতে গিয়ে সবাই মিলে কান গজব করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালে রোদ দেখে মন ভালো হয়ে গেল। ভালো করে ক্রিকেট খেলা যাবে। সবাইকে ডেকে তুললাম। ব্রাশ করতে ছাদে উঠতেই সুগার কথা মনে পড়ল। কি ব্যাপার, কোনো আওয়াজ নেই কেন? এতক্ষণে তো রণক্ষেত্র শুরু হওয়ার কথা। নাকি আন্টির হাতেই পড়েনি? নাকি আমরাই রণক্ষেত্রের সিন মিস করে গেলাম? গড়বড় তো কিছু আছে নিশ্চয়। কিছুক্ষণ ওকে ঝুঁকি দিলাম সুগার রুমে, তারপর নিচে নেমে এলাম। কালকের জামা কাপড়গুলো পরতে গিয়ে তেল দেওয়া চিরকুটের কথা মনে পড়লো। পকেটে হাতে কিছুই পেলাম না। ধুর, চিরকুটটা গেল কই? রাস্তায় পড়ে যায়নি তো? আচ্ছা, মরকটগুলো ইয়ার্কি মেরে বের করে নেয়নি তো? হতে পারে। বেটাগুলো যে ফাজিল। লজ্জা শরমের মাথা গিয়ে শেষে জিজ্ঞাসাই করলাম, আচ্ছা, আমার পকেটে কালকে একটা চিরকুট রাখা ছিল, কে নিয়েছিস? সবাই সোজা জানিয়ে দিল, না, তারা নেইনি। কিন্তু আমার টেনশন হচ্ছে বেশ, গেল কই? ইউনো জিজ্ঞেস করলো, কমরেড, কিসের চিরকুট? তে দিয়েছিল, কিন্তু এখন আর ওটা খুঁজে পাচ্ছি না। ব্যাস, আর কিছু বলতে হলো না। ওরাই পুরো ঘর লন্ডাবন্ড করে খুঁজতে লাগলো, তবু চিরকুটের দেখা মিলল না। যখন মন খারাপ করে বসে রইলাম, সুগার মার ঝগড়া শুনে সবাই দৌড় দিলাম ছাদে। সুগার পকেটে নাকি কোনো মেয়ে এলাকা চিরকুট পাওয়া গেছে। সে নাকি 7 রঙা রামধনু রঙের নেল পালিশ চেয়েছে। আজ তো সুগাকে বেশ খেলাবে। হঠাৎ ইউনো চিৎকার করে বলে উঠল, মনে পড়েছে। কি মনে পড়লো? কালকে রুমের ভিতরে একটা চিরকুট পড়েছিল, ওতে নেল পালিশের কথা লেখা আছে দেখে আমি ওটা নিয়ে সুগার জামার পকেটে চালান করেছি। বেশ, আমি কিছু আর বলার আগে ইউনোকে সবাই মিলে ধুলাই দিল। কিন্তু আমার হলো অন্য চিন্তা। 7 রঙা রামধনু রঙের নেল পালিশ আমি কোথায় খুঁজবো? চিন্তা বাদ দিয়ে খেলতে গেলাম। দৌড়ঝাঁপ করে 76 রানে নট আউট হয়ে বাড়ি ফিরলাম। ওরাও যে যার বাড়ি গেল। আর যেটু বাড়ি ফিরেছে তাই ভয়ে পালিয়েছে বেটারা। তবে যাওয়ার আগে সান্ত্বনা দিয়ে গেছে যে দুপুরে খেয়ে নিয়ে নেল পালিশ খুঁজতে বের হবে। যথারীতি দুপুরে খেয়ে বের হলাম। পকেটে টাকা নিয়ে নিয়েছি, কিন্তু এমন রামধনু 7 রঙের নেল পালিশ পেলে তবে তো। অনেক জায়গা করে খুঁজে খুঁজে বের করলাম এই নেল পালিশ। এখন রাত 10টা বাজে। বাড়ি গেলেই জেঠুর ধুলাই নিশ্চিত। তাই ইউনোর বাড়ি চলে গেলাম সবাই। কল করে ঘরে বলে দিলাম আজ আর বাড়ি যাব না। মজা করে রাত পার করলাম। তবে বিশ্বাস করুন, প্রেম করার সব ইচ্ছা আমার উবে গেছে। সারা জীবন এমন অদ্ভুত কাজ আমি করতেই পারবো না। পরের দিন সকালে বাড়ি গিয়ে টিফিন সেরে নেল পালিশ নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু তখনও জানতাম না যে আমার জীবনে একটা কঠিন সময় আগত। আমার জীবনে বদলাতে চলেছে। তের বাড়ির সামনে গিয়ে দেখি ছোটখাটো একটা ভিড়। ব্যাপারটা কি? কারো কোনো বিপদ হলো না তো? দারোগা বাবু হাতে মালপত্র নিয়ে নিচে নামছে। সামনে একটা ট্রাক, সবকিছু তোলা হচ্ছে। তার মানে কি তে এখান থেকে চলে যাচ্ছে? কই, তে তো এই ব্যাপারে কিছুই বললো না। আমি যেমনের তেমন দাঁড়িয়ে রইলাম। হাতের প্লাস্টিকটা মাটিতে পড়ে গেল।